সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল না হলে 1 ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধ, সংবাদ সম্মেলনে বিটিএম এর ঘোষণা। সরকারি চাকুরিদের বেতন দ্বিগুণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, এডিপি বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য দেখছেন না অর্থনীতিবিদরা। নির্বাচনের মাঠে থাকা প্রার্থীদের প্রায় অর্ধেকেরই পেশায় ব্যবসায়ী, ঋণগ্রস্ত অনেকেই, ইশতেহার নিয়ে টিআইবির বিশ্লেষণ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে, সাথে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল না করলে 1 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। তাদের দাবি, স্পিনিং মিল বন্ধ হলে তৈরি পোশাক খাত পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়বে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে। দীর্ঘদিন নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের টেক্সটাইল খাত। বন্ড সুবিধার অপব্যবহার, গ্যাস বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুধার, টাকার অবমূল্যায়নে মূলধনের সংকট সহ বহুমুখী চাপে রয়েছে খাতটি। বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে বস্ত্র খাতের নেতারা বলেন, চলমান সংকটে টিকে থাকতে না পেরে 60টি স্পিনিং মিল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। বাকি মিলগুলো চলছে 50% সক্ষমতায়। অবিকৃত পড়ে আছে প্রায় 12,500 কোটি টাকার সুতা। এত সংকটের মধ্যে সুতা আমদানিতে বন্ড সুবিধা অব্যাহত থাকলে ঝুঁকি আরও বাড়বে। যে প্রোডাক্ট আমি লোকালি দিয়া ভরপুর আমি বেচতে পারি না, আমার মিল বন্ধ, সেই প্রোডাক্ট কেন বন্ডের মাধ্যমে ইম্পোর্টকে এনকারেজ করা হবে? বিনীতভাবে অনুরোধ করব আমাদের গার্মেন্টস সেক্টরের মালিকদের কাছে, আপনারা আমাদের কষ্টটা জানেন, আমাদেরকে সহযোগিতা করেন। এখন একটু ইন্ডিয়ার থেকে মাল কম আনেন, আমাদের মাল নেন। বিটিএম এর দাবির মুখে সম্প্রতি 10 থেকে 30 কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এই সুপারিশের বিরুদ্ধে অবস্থান নেয় তৈরি পোশাক শিল্প মালিকরা। তাদের দাবি, বন্ড সুবিধা না থাকলে সংকটে পড়বে পোশাক শিল্প। দুপক্ষের এই বিপরীতমুখী অবস্থানের মাঝে এবার কারখানা বন্ধের মতো কঠোর ঘোষণায় বিটিএমএ। 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব, আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। প্রতিনিয়ত যদি আমি 30 সেন্ট করে কেজিতে লস করি, আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নাই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দেনা শোধ করতে পারবো না। বিটিএমএ বলছে, প্রতি বছর 25,000 কোটি টাকার বেশি সুতা আমদানি হয় দেশে। স্পিনিং মিলগুলো বন্ধ হলে পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়বে তৈরি পোশাক খাত, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে। এই ধরনের প্রতিযোগিতা যখন আমাদের সম্মুখীন হতে হয়, তখন সরকারের কিছু ভূমিকা থাকা উচিত। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সরকারি কর্মকর্তাদের বিপুল হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হারের সাথে বেতন বৃদ্ধির সামঞ্জস্য নেই। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, বেতন বৃদ্ধির মতো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে না। সরকারি কর্মচারীদের নতুন বেতন ভাতার সুপারিশ করে বুধবার প্রতিবেদন জমা দিয়েছে বেতন কমিশন, যেখানে সবগুলো গ্রেডে 100% বেশি বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই সুপারিশ বাস্তবায়ন হলে ন্যূনতম বেতন স্কেল 8,250 টাকা থেকে বেড়ে 20,000 টাকা হতে পারে, আর প্রথম গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে 1,60,000 টাকা হবে। এত বিপুল হারে বেতন বৃদ্ধির প্রস্তাবনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। পে কমিশনের যে বিশাল ঘোষণা হলো, কিন্তু এডিপি ইউটিলাইজেশন রেট কি বেড়েছে কিনা? এই 1 বছরে এডিপি ইউটিলাইজেশন রেট কতটুকু বেড়েছে? হোয়াট জাস্টিফাইজ দিস পে ইনক্রিজ? বৃহস্পতিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত অর্থনৈতিক শাসন ও দুর্নীতি বিষয়ক এই মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই যে বেতন বাড়বে কিনা, এটা পরবর্তী সরকার করত।
অনেক কাজগুলো যেটা পরবর্তী নির্বাচিত সরকার করবে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। এ সময় বক্তারা বলেন, দুর্নীতির উৎস কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে তা নিয়ে গবেষণা প্রয়োজন। তারা বলেন, সরকারি ব্যয়ে লাগাম টানতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নজরদারি বাড়াতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমাদের মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টেশন এই মেকানিজমটা অনেক স্ট্রং হওয়া দরকার। একটা ছোট্ট গবেষণা করতে পারেন এই নির্বাচনের আগে, সেটা হচ্ছে দেখুন, যদি খালি এই প্রকল্পগুলো না হতো, এই প্রকল্প পিপিপি হতো, কিংবা আপনার বিল্ড অপারেট ট্রান্সফার বিউটি হতো, তাহলে কিন্তু দুর্নীতি হতো না। এ সময় বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় দেশে হয়রানি ও দুর্নীতি বাড়ছে। আগামীর সরকারের জবাবদিহিতা নিশ্চিত না হলে তারাও স্বৈরাচারী আচরণ করবে বলে মনে করেন তারা। এখন যে বর্তমান আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের মাঠে থাকা মোট প্রার্থীদের মধ্যে 48% ব্যবসায়ী আর রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন মাত্র 1.56%। 12 ও 11% কিছু বেশি প্রার্থী তাদের পেশা দেখিয়েছেন আইন ও শিক্ষকতা। প্রার্থীদের ইশতেহার বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে টিআইবি। দুর্নীতিবিরোধী সংস্থাটি বলছে, ঋণগ্রস্ত প্রার্থীও রয়েছেন অনেকে। তাদের মধ্যে বিএনপির 59, স্বতন্ত্র 32, জাপা 26, সিপিপির 25 আর জামায়াতের 22% বেশি প্রার্থী ঋণগ্রস্ত। দেশের 3.5 লাখ প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত দ্য প্ল্যান ইউথ পলিসি টকে তরুণদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এছাড়া 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। এই কার্ডটি মূলত পরিবারের প্রধান নারী সদস্যদের নামে ইস্যু করা হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার মাসে 2 থেকে 2,500 টাকা এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা পাবেন। তরুণদের বহুমাত্রিক, আধুনিক ও কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। 1,500 টাকাও যদি সক্রিয়তার বসেও খরচ করতে পারে, সেই ক্যাপাসিটি যদি তাদের থাকে, তাহলে আপনি চিন্তা করুন ইকোনমির গ্রোথটা কত বড় হচ্ছে। ইকোনমির গ্রোথটা অর্থাৎ ঠিক আছে, পরিবার পরিজনদেরকে নিয়ে মার্কেটে গেল, কিছু কিনলো, পরিবার পরিজনদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেল, রেস্টুরেন্টে খেলো, হোটেলে খেলো, তার মানে চিন্তা করুন ইকোনমিটা কত বড় হচ্ছে, কত স্ট্রেনদেন হচ্ছে। আমরা একে অপরকে সহযোগিতা করছি। এটাই হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য। আর এই ছিল বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।